Hello. Hello, ladies and gentlemen. Welcome to another, and this is the last, probably last, class of static electricity. Your patience and your affectionation to learning physics is very affordable. And ladies and gentlemen, please join with us. And today, I don't know when we'll finish our class, but at this moment we start our journey, and journey probably will be a long journey. ওকে, সকলে যোগদান করুন। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। যারা ঘুমাচ্ছে তাদেরকে ডেকে তুলে সবাইকে গ্রুপে যুক্ত করুন আর কি। লাইভে থাকুন, লাইভের একটা আলাদা মজা আছে। হালকা দেখতে পেলেও সমস্যা হবে না আর কি। যুক্ত হয়ে যান, দ্রুত যুক্ত হয়ে যান। খুবই গুরুত্বপূর্ণ এই টপিক থেকে হয়তো বা সৃজনশীল হবে না, বাট আমি গত ক্লাসে বলছি টপিকটা মেইনলি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টেস্ট অ্যান্ড এমসিকিউ। ওকে, যুক্ত হতে থাকেন। ধন্যবাদ সবাইকে। যুক্ত হয়ে যান, দ্রুত যুক্ত হয়ে যান। থ্যাংক ইউ। ওকে, ভেরি গুড। ওকে, আমি পরে তোমাদের কমেন্টগুলো পড়ে নিব আর কি। পরে যা সম্ভাষণ দিয়েছ, আই টেকিং your celebration and embracing. Okay, let now start. আমি আপনাদেরকে বলেছিলাম যে গত ক্লাসে বলেছিলাম, একটু শুনবেন আর কি। আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে গাউসের সূত্র পড়াবো। তো আলটিমেটলি গাউসের সূত্রই আপনাদেরকে পড়াবো। তো গাউসের সূত্র পড়ানোর পূর্বে আমাদের কিছু বিষয়ের সাথে কনফার্ম হয়ে নিতে হবে। তড়িৎ ফ্লাক্স অতীতকালে আমরা আপনাদেরকে পড়িয়ে দিয়েছি ইন ডিটেলসে। তড়িৎ ফ্লাক্স অথবা বলরেখা, যেটাকে আমরা ফ্লাক্স বলতেছি। সবাই যারা আছো বোঝার চেষ্টা করবে ধীরে ধীরে। খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা, শোনো, একটু ধীরে বুঝতে হয়, বুঝছো? কিছু জিনিস মানে মেনে নিতে কষ্ট হতে পারে, সেক্ষেত্রেও সমস্যা নাই। প্রথম এরকম হতে পারে, তবে চেষ্টা করবো আর কি। ওকে, দেখো, তড়িৎ ফ্লাক্স বা বলরেখা। এই তড়িৎ ফ্লাক্স বা বলরেখার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছিলাম যে কোনো স্থানে একটা চার্জ থাকলে তার চারিপাশে একটা তড়িৎ ক্ষেত্র থাকে। তো কোনো স্থানের তড়িৎ ক্ষেত্রের ওরিয়েন্টেশন কেমন, ওই স্থানে তড়িৎ ক্ষেত্রটা কীভাবে আছে, তার মান কেমন, তার দিক কেমন, ওরিয়েন্টেশন, দিক বিন্যাস, মান এবং তোমার তড়িৎ ক্ষেত্রের দিকে, এই সবগুলো ব্যাপার আমরা এই বলরেখা থেকে ধারণা পেতে পারি। তো তোমাদেরকে আমি সেখানে মনে হয় একটা তথ্য বলছিলাম যে তোমাদের ভুলে দেওয়া উচিত না, যে পজিটিভ চার্জ থেকে বলরেখাগুলো বের হয়। যাই হোক, তো আলটিমেটলি একটু ভালো করে শোনো, কতটি বের হবে আজকে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো আলটিমেটলি আগে কাহিনীটা শুনে নাও ভালো করে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো যে যেখানে চার্জ আছে সেখানে তড়িৎ ক্ষেত্র আছে, যেখানে তড়িৎ ক্ষেত্র আছে সেখানে তড়িৎ বলরেখা আছে। তো বলছিলাম কোনো স্থানের ওই যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্য কেমন হবে, এটা ওই স্থানের বলরেখার ঘনত্ব দ্বারা জানা যায়। আমি আবারও বলছি, কোনো স্থানে তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে বা তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান
ওই পয়েন্টে ওই বিন্দুর চারিদিকে বলরেখার যে ঘনত্ব ডেনসিটি সেটা দ্বারা আমরা বলতে পারবো। তাহলে কোনো পয়েন্টে বলরেখার ঘনত্বই ওই পয়েন্টে প্রাবল্যের মান নির্দেশ করে। আর বলছিলাম যে যে কোনো পয়েন্টে বলরেখার উপর অঙ্কিত স্পর্শক ওই পয়েন্টে বলরেখার দিক নির্দেশ করে। তো আলটিমেটলি এবার সেটা কথা না, আমরা দিক নিয়ে কথা বলছি না। তোমরা একটু লক্ষ্য করো, এই পয়েন্টে বলরেখার ঘনত্ব যায়, নিশ্চয়ই এই পয়েন্টে বলরেখার ঘনত্ব কিন্তু এক নয়। আর ঘনত্ব সম্বন্ধে আমি তোমার কিন্তু আগেই একটা কথা বলে দিছি যে আমরা যতদিন তড়িৎ পড়ব ঘনত্ব কথাটা বললে দেখো ভর ঘনত্ব আলাদা, সেটা আমরা যে ঘনত্ব বুঝি সেটা হচ্ছে একক আয়তনে ভর। কোনো বস্তুর ভরকে আয়তন দ্বারা ভাগ করলে ঘনত্ব পাই। বাট আমরা যতদিন ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম এগুলো পড়ব, চার্জ ঘনত্ব, ফ্লাক্স ঘনত্ব, তড়িৎ ঘনত্ব, যে ধরনের ঘনত্বই আসুক না কেন, তোমরা বুঝবে যে আমাদেরকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে হবে, একক ক্ষেত্রফলে। তো এক্ষেত্রে একটু সংজ্ঞাটা একটু ডিফারেন্ট টাইপের। আমি বলরেখার একটা সংজ্ঞা, তড়িৎ ক্ষেত্রের একটা সংজ্ঞা তোমার একবার শেখাইছিলাম। বলছিলাম যে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যে বল অনুভব করে। আবারও বলছি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর প্রাবল্য বলে। তো এটাও প্রাবল্যের সংজ্ঞা, কিন্তু আমরা প্রাবল্যের সংজ্ঞাটাকে একটু অন্যভাবে তোমাদের সাথে ডিল করব। আরেকটা সংজ্ঞা শেখাই দিচ্ছি, এটাও তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা। তড়িৎ প্রাবল্য, এই তড়িৎ প্রাবল্যের অপর নাম ভালো করে শুনবা, এর আরেকটা নাম আছে তড়িৎ ফ্লাক্স ঘনত্ব। তাহলে আমার মনে হয় আর বলার কোনো কিছুই নাই। বারবার বলছি, ঘনত্ব আসলেই এই ফ্লাক্স ঘনত্বও যে কথা, তড়িৎ ফ্লাক্স ঘনত্বও যে কথা, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও একই কথা, এই দুইটা সেম জিনিস। তো এটার সংজ্ঞা দিই, তাহলে এটার সংজ্ঞা হয়ে যাবেন। তাহলে দেখো সংজ্ঞাটা, আলটিমেটলি সংজ্ঞাটা লিখছি আমি, শোনো আগে। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি তল লম্বভাবে কল্পনা করা হলে, আবারও বলছি, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একটি তল লম্বভাবে কল্পনা করা হলে, লম্বভাবে কল্পনা করা হলে ওই তলের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে ওই তলের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ ফ্লাক্স গমন করে মানে ওর মধ্যে দিয়ে ফ্লাক্স যায়, এই অর্থে গমন করে, তাকে, শব্দটা ইম্পর্টেন্ট, যে পরিমাণ, অ্যামাউন্ট যে পরিমাণ, তাকে ওই বিন্দুর, ওই যে কোনো বিন্দুতে, তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। তড়িৎ প্রাবল্য অথবা ফ্লাক্স ঘনত্ব বলে। আশা করি তোমরা একটু মেনে নিবে। এটা সংজ্ঞা, এটা কোনো প্রবলেম নেই, এটা সংজ্ঞা আর কি। আমি আগেও শেখাইছিলাম, আমি সংজ্ঞাটা আজকে লিখে দিলাম। আবার বলছি, কোনো স্থানে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি তল, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি তল, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি তল তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সাথে, শব্দটা এখানে একটু চেঞ্জ হবে, বুঝছো, তল। তাছাড়া আমাদের সংজ্ঞাটা আমি একটু নিচের দিকে লিখে দিচ্ছি, তড়িৎ ক্ষেত্রের সাথে, হ্যাঁ টেনশন নেই। দেখো, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি তল তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে কল্পনা করা হলে ওই তলের একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ ফ্লাক্স গমন করে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। এবার আসো আমরা একটু তোমাদেরকে এই জিনিসটা দেখাই। কথার কথা, এই জায়গায় আমি একটা তড়িৎ ক্ষেত্র আছে, তো বারবার তোমার বলতেছি যেখানেই তড়িৎ ক্ষেত্র আছে বুঝতে হবে সেখানে ফ্লাক্স আছে। উল্টা করে বললেও হয়, যেখানে ফ্লাক্স আছে সেখানে তড়িৎ ক্ষেত্র আছে। তো আলটিমেটলি আমি যদি এই স্থানে একটা তল কল্পনা করি লম্বভাবে, অথবা আমি বলরেখাগুলোকে এইভাবে ধরো ডাইভার্স করে যাচ্ছে,
সরিয়ে দিচ্ছি, আলটিমেটলি ধীরে ধীরে বলরেখাগুলো সরিয়ে যাচ্ছে। এই জায়গায় আমি একটা তল কল্পনা করলাম, একটা লম্বভাবে তল কল্পনা করলাম। এই তলের ক্ষেত্রফল কথার কথা এ, এই তলের ভিতর দিয়ে সে কথার কথা ফাই পরিমাণ ফ্লাক্স গমন করলে, ফ্লাক্সের সংখ্যাকে ফাই বলি, তাহলে এই যে সংজ্ঞাটা লিখলে, এই সংজ্ঞা অনুসারে আমরা যে সূত্রটা লিখতে পারবো ই ইকাল টু ফাই বাই এ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি কিন্তু বলিছো তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একটি তল লম্বভাবে কল্পনা করা হলে, তড়িৎ ক্ষেত্রের সাথে এই কথাটা অপশনাল, তুমি দিতেও পারো নাও পারো। তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একটি তল তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে কল্পনা করা হলে ওই তলের একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ ফ্লাক্স গমন করে, তা আমি ধরলাম এ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ফাই পরিমাণ ফ্লাক্স গমন করছে, তাহলে ই ইকাল টু আমরা লিখে দিতে পারতেছি ফাই বাই এ। এখন কথাটা ভালো করে একটু শুনতে হবে, তোমরা একটু বুঝবা। ফাই দ্বারা বোঝাইছে ফ্লাক্সের সংখ্যা। এখন আমি যদি এটাকে একটু ভেক্টর রূপে দেখাতে চাই তোমাদেরকে, একটু ভালো করে দেখো। তোমরা সবাই জানো প্রাবল্য ভেক্টর রাশি, সমীকরণের বামে যদি ভেক্টর থাকে তাহলে ডাইনে স্কেলার থেকে কখনো ভেক্টর পাওয়া যায় না, বরং ভেক্টর থেকে স্কেলার পাওয়া যায়। দুইটা ভেক্টর ডট গুণন করলে স্কেলার পাওয়া যায়, কিন্তু কখনোই দুইটা স্কেলার যোগ বিয়োগ গুণ ভাগ কোনোভাবেই স্কেলার পাওয়া যাবে না। এখন যেহেতু বামে ই ভেক্টর রাশি, তাহলে সুতরাং এই পাশে হয় এই দুইটা কি স্কেলার ভেক্টর হতে হবে, আবার দুইটা ভেক্টর ক্রস গুণন করলে দুইটা ভেক্টর থেকে আমি ভেক্টর পেতে পারি, অথবা একটা মিনিমাম ভেক্টর হতে হবে। কিন্তু এখানে লক্ষ্য করে দেখতেছি ওই ফাই বলরেখার সংখ্যা, নাম্বার সংখ্যা, এর কোনো দিক নাই বলরেখার সংখ্যা। সুতরাং এটা কিন্তু ফাই কিন্তু স্কেলার রাশি। সুতরাং আমাদের হাতে কিন্তু একটাই অপশন আছে, সেটা হচ্ছে তার নাম হচ্ছে এ। তো এটাকে কিন্তু আমরা এখানে একটু তোমাদেরকে বলি, এটাকে ভেক্টর রূপে বিবেচনা করলাম। এ দ্বারা ক্ষেত্রফল বোঝাইছো। ক্ষেত্রফলের উপর যখন ভেক্টর দেওয়া হয়, তোমাদেরকে একটু বলে রাখি, এটা মানে ক্ষেত্রফল, কিন্তু এটা মানে এর নাম আর ক্ষেত্রফল নয়, এর একটা নাম আছে, এর নাম হচ্ছে তল ভেক্টর। তল ভেক্টর তোমাদেরকে আমি বললাম এই বিষয়গুলো একটু জানা লাগবে, এগুলোর সাথে পরিচয় নাই। তোমরা হয়তো যারা ভেক্টর চ্যাপ্টার পড়েছো, ওইখানেও যদি কেউ রিডিং পড়ো বই, তাহলে সংজ্ঞার মধ্যে লেখা ছিল বুঝছো তল ভেক্টর। তাহলে তল কি রাশি? তল কিন্তু ভেক্টর রাশি, তল ভেক্টর রাশি। এবং তল তোমরা তো জানো একটা ভেক্টরকে আমি এর আগেও শিখেছি, একটা ভেক্টরকে এইভাবে লেখা যায়। যেমন এ যদি একটা ভেক্টর হয়, এ কে এইভাবে লেখা যাবে, এর মান এর একক ভেক্টর। একইভাবে এই তল ভেক্টরকেও আমি চাইলে এইভাবে লিখতে পারবো, এ এর সাথে ইটা, ইটা দ্বারা বুঝাইছে একক ভেক্টর। তোমরা জানো একটা ভেক্টরকে ভেঙে দুইভাবে লেখা যায়, ভেক্টরের মান তার সাথে একক ভেক্টর, এটা মান এটা দিক বুঝায় একক ভেক্টর দ্বারা। তো তোমরা আমাকে একটা তথ্য একটু এখান থেকে একটু ভালো করে শুনবা আর কি। এই তল ভেক্টরের মান তলের ক্ষেত্রফলের সমান, কিন্তু তল ভেক্টরের দিক তলের সাথে লম্ব বরাবর, এটা একটু মাথায় রাখতে হবে। এইদিকে তাকাও, এই যে এখানে দেখো, তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে। এটা যদি একটা তল হয়, এই যে এটা একটা তল, এই যে এটা একটা তল, তো এই তলটা ভেক্টর রূপে কল্পনা করতে হবে। আমি যখন বলবো তল তখন বুঝবে এটা, কিন্তু যখন বলবো তল ভেক্টর তখন এই তলের সাথে একটা লম্ব বরাবর একটা রশ্মি কল্পনা করতে হবে। এই যে এটা হচ্ছে তল ভেক্টর, এটার নাম এ, এটা এ, এর ক্ষেত্রফল এ, আর এটা হচ্ছে এ ক্যাপ। আমি আবারও বলছি, তল ভেক্টর তলের সাথে লম্বভাবে ক্রিয়া করে। তল ভেক্টরের মান তুমি যে তলের উপর ভেক্টর ড্রয়িং করছো তার ক্ষেত্রফলের সমান, কিন্তু দিকটা তল ভেক্টরের সাথে লম্ব বরাবর। এখন এটা দুই দিকেই হতে পারে, তল ভেক্টরের দিক তলের সাথে লম্ব বরাবর উপরের দিকেও হতে পারে, নিচের দিকেও হতে পারে, সেটা কথা না আর কি। কথা হচ্ছে এটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এবার আসো এখান থেকে, তাহলে আমরা এখান থেকে পেলাম ই ইকাল টু ফাই বাই এ। এখান থেকে তোমার আরেকটু আমি একটু ইয়ে করে শেখাবো, সেটা একটু লক্ষ্য করো। তাহলে আমি ফাই ইকাল টু অবশ্যই যেটা লিখতে পারবো এরকম টাইপের কিছু ই এ, কিন্তু কথা আছে এটাও ভেক্টর রাশি এটাও ভেক্টর রাশি, এরা গুণ আকারে আছে। কিন্তু তুমি চাইলেই এখানে ভেক্টরের গুণ দুই প্রকার, একটা ডট আর একটা ক্রস। এখন এখানে ডট হবে না ক্রস হবে, এপারে রশ্মি ঠিক করে দেবে এদের গুণফল। এখন দেখো এদের গুণফল কিন্তু একটা স্কেলার রাশি, তাহলে অবশ্যই এখানে ডট গুণন হবে। তাহলে ফাই ইকাল টু আমরা লিখতে পারবো ই ডট এ। এখান থেকে আমরা যে সূত্রটা শিখতে পারবো তোমরা একটু মাথায় রাখবা। ফাইনালি ই ডট এ মানে আবার লেখা যায় ই এ কস থেটা। তোমরা এই পর্যন্ত সূত্রটা মুখস্থ রাখবে, এটাই হচ্ছে আসল সূত্র। যদি এই সংজ্ঞা থেকে নিয়ে আসলাম, কিন্তু এটা মনে রাখতে হবে যে ফ্লাক্স মানে
আবারও বলছি, কখনো যদি আমাদেরকে ফ্লাক্স বের করতে দেয় তাহলে ওই স্থানের প্রাবল্যের সাথে তল ভেক্টর, কোনো তলের মধ্যে দেয় কতটা ফ্লাক্স যাচ্ছে এটা যদি বের করতে দেয় কোনো তলের মধ্যে দেয়, তাহলে ওই তলের স্থানে প্রাবল্য তার সাথে তল বে ভেক্টর ডট গুণন, অথবা প্রাবল্যের মান তলের ক্ষেত্রফলের মান কস থেটা, থেটাটা কাদের অন্তর্গত কোণ? ই আর এর অন্তর্গত কোণ, ই আর এর অন্তর্গত কোণ। এখান থেকে তোমাদেরকে আমি আরও দুইটা তথ্য এখানে শেখাই দেবো, এগুলো আগে শিখতে হবে বুঝছো, তারপর এখানে আমরা দিতে পারবো আর কি। এখানে ধীরে ধীরে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো যদি এরকম হয়, এটা আমাদের তল, যেটা তল ভেক্টর তলের সাথে লম্বভাবে থাকে অলওয়েজ, এটা মাথায় রাখতে হবে, তল ভেক্টর তলের সাথে লম্বভাবে। তাহলে এখন তুমি একটু লক্ষ্য করো, আমার মেঝেও একটা তল, আমি মেঝের উপর দাঁড়িয়ে আছি, তাহলে আমি তল ভেক্টর। আবারও বলছি, আমরা যখন মেঝের উপর দাঁড়াই তখন মেঝেকে তল বললে যে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে তল। মাটি যদি তল হয় তাহলে গাছটা হচ্ছে তল ভেক্টর, তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এই স্থানে এটা একটা তল, এই তলের তল ভেক্টরে এই পয়েন্টে আমি একটা তল ভেক্টর তলের সাথে লম্ব বরাবর, এই যে এটা তলের সাথে লম্ব বরাবর, তলের সাথে লম্ব বরাবর একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করছে। তো এখানে তড়িৎ ক্ষেত্র আছে মানে এখানে ফ্লাক্স আছে, আর এই ফ্লাক্সের ভিতর দিয়ে কতগুলো ফ্লাক্স গমন করবে। তোমাদেরকে এই ক্ষেত্রে আমি একটা জিনিস একটু বুঝাই, তাহলে বুঝতে পারবে। এটা মোবাইলের ফোকাসিংয়ের সাথে রিলেটেড। তোমরা একটা জিনিস চিন্তা করো, আমি যদি এখানে লাইট মারি, এটা এইভাবে থাকলে এই হাতটা এর উপর যতগুলো আলো দিয়ে পড়বে, এই হাতটা যদি আমি এরকম করে রাখি তাহলে এই হাতের মধ্যে তো অতগুলো আলো কিন্তু পড়তে পারবে না। বা উল্টা করো, তোমরা দেখতে পাবে না। এখন তোমরা এটাই কল্পনা করো, এটাই একটা লাইট কল্পনা করো, এটা লাইট। তাহলে এইরকমভাবে রাখলে এর উপর যতগুলো আলো এসে পড়বে, এটাকে যদি এইভাবে রাখি এর ভিতর দিয়ে কিন্তু আগের মতো আলো যেতে পারবে না। তার মানে ওই ই এর সাথে এটা কত অ্যাঙ্গেলে আছে তার উপর ভিত্তি করে ফাই নির্ভর করবে। এখন এখান থেকে দেখো, এরকম যদি হয় যে ই আর এ যদি পরস্পর সমান্তরাল হয়, শব্দটা ইম্পর্টেন্ট, ই আর এ সমান্তরাল বাট ই লম্বতল, শব্দটা এখানে গুরুত্বপূর্ণ, যে তড়িৎ প্রাবল্যটা তলের উপর লম্বভাবে আছে, বাট তলের উপর লম্ব কিন্তু তল ভেক্টরের সাথে সমান্তরাল। ব্যাপারটা তোমাকে বুঝতে হবে, আমি মাটির উপর দাঁড়ায় আছি, তুমিও মাটির উপর দাঁড়ায় আছো, তাহলে আমরা দুইজন সমান্তরাল, কিন্তু আমরা দুইজনই কিন্তু মাটির উপর লম্ব। তাহলে এই জিনিসটাই বোঝানো হয়েছে যে ইটা এর সমান্তরাল, কিন্তু এই তলের উপর, এটার নাম হচ্ছে তল, এটার নাম তলের উপর লম্ব। এবার প্লিজ আমাকে এখান থেকে একটু হেল্প করে দাও, এটাকে একটু এইভাবে দেখাই, তল তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে দেখো, তাহলে ফাই ইকাল টু কী হবে? ফাই ইকাল টু এই সিচুয়েশান যদি আসে, ই আর এর অন্তর্গত কোণ, ই ভেক্টর আর এ ভেক্টরের অন্তর্গত কোণ, আচ্ছা একটু দাদা আমি ক্লাস নিচ্ছি। ও তো দেখো, তাহলে সেক্ষেত্রে ই এ কস 0 ডিগ্রি, এই যে ই ভেক্টর আর এ ভেক্টরের অন্তর্গত কোণ, তাহলে সেক্ষেত্রে আমাকে একটু লক্ষ্য করে দেখো, কস 0 ডিগ্রি মান 1, সেক্ষেত্রে ই ইকাল টু এ। তার মানে বোঝালো, আমরা যদি তলের লম্ব বরাবর, এই যে তলের লম্ব বরাবর যদি তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি, তাহলে ফাইয়ের মানটা সবচাইতে বেশি হবে, সবচাইতে বেশি পরিমাণ ফ্লাক্স গমন করবে এর ভিতর দিয়ে। এটাকে আমরা ফাই ম্যাক্সও বলতে পারি আর কি, ফাই ম্যাক্স। এটা একটু মাথায় রাখো। আরেকটা জিনিস একটু লক্ষ্য করে দেখো, ফাই মিন, টেনশন নেওয়ার কিছু নাই, এগুলোর মধ্যে কিছু নাই, কিন্তু এমসিকিউ হবে এই আর কি। কখন কিভাবে তলের সাথে কিভাবে তড়িৎ ক্ষেত্র থাকলে ফ্লাক্স সবচাইতে কম যাবে তলের ভিতর দিয়ে। তাহলে সেক্ষেত্রে দেখো, যদি এরকম টাইপের কোনো কিছু একটা জিনিস যদি চিন্তা করি, এটা আমাদের তল, তাহলে এটা তল ভেক্টর। আমাদের তল নিয়ে কথা না ভাই, আমাদের কথা হচ্ছে তল ভেক্টর নিয়ে। এটা তল ভেক্টর, তলের সাথে লম্ব। এই জায়গায় আমি যদি এই বরাবর যদি একটা তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ তলের সমান্তরালে, মনে করো মেঝের সমান্তরালে তড়িৎ ক্ষেত্র আছে, মেঝের সমান্তরালে তড়িৎ ক্ষেত্র, বাট তল ভেক্টর তাহলে মেঝের উপর লম্ব। তাহলে এই ক্ষেত্রে দেখো, এদের অন্তর্গত কোণ 90 ডিগ্রি হবে, তাহলে ফাই মিনিমাম হয়ে যাবে, ফাই মিনিমাম ইকাল টু ই এ কস 90 ডিগ্রি, ফলাফল 0 হবে। তোমরাই বোঝার চেষ্টা করো, আমি সামনে দাঁড়ায় আছি, সামনে থেকে আমি যদি লম্বভাবে দাঁড়াইতে, সব গুলি আসতেছে ভূমির সমান্তরাল, এই দেখলে এক একটা গুলি মনে করো বা তীর মনে করো এইভাবে আসতেছে। আমি যদি লম্বভাবে থাকি
তাহলে আলটিমেটলি আমাকে তীরগুলো যতটা আমার ভিতর দিয়ে যাবে। কিন্তু এরকম যদি হয়, এরা যেভাবে আসতেছে আমিও যদি আমার দেহটাকে একদম ভাজাইতে ভাজাইতে এদের সমান্তরাল করি, তাহলে সবগুলো কিন্তু আমার উপর দিয়ে চলে যাবে, একটাও কিন্তু আমাকে হিট করতে পারবে না। তাহলে এই যে ব্যাপারটা, যদি তলের সমান্তরালে তড়িৎ ক্ষেত্র থাকে, তলের সমান্তরালে, এই যে এখানে কি বুঝালাম, এখানে বুঝালাম ই সমান্তরাল তল, তলের সমান্তরাল, বাট ই এর সাথে তলের সমান্তরাল হলে ই এর সাথে লম্ব এ, কারণ উল্টা যে জিনিসটা বোঝার চেষ্টা করবে, ধীরে ধীরে তলের সাথে যা হবে, তল ভেক্টরের সাথে 90 ডিগ্রি বেশি হবে আর কি। তাহলে সমান্তরাল মানে 0 ডিগ্রি, তাহলে তলের সাথে 0 ডিগ্রি হলে তল ভেক্টরের সাথে হবে 90 ডিগ্রি। এটা আলটিমেটলি তোমরা এটা একটু মাথায় রাখো আর কি। তো এই যে ফ্যাক্টরটা, এই ক্ষেত্রে আমরা এতটুকু তথ্য মনে রাখবো। আরেকটা জিনিস তোমাদেরকে একটু জ্ঞান দিব, সে সম্বন্ধে একটু বলে নিই, শেষবারের মতো একটু লক্ষ্য করে দেখো। এখন এই টাইপের একটা কথার কথা, একটা সারফেস, এটা একটা তল, এই তলের ক্ষেত্রফলে এই জায়গায় মনে করো তড়িৎ ক্ষেত্র আছে, সে এই পয়েন্টের তড়িৎ ক্ষেত্রটা আমি এইভাবে ধরে নিলাম, তড়িৎ ক্ষেত্রটাই এই পয়েন্টে, এই যেহেতু এখানে তড়িৎ ক্ষেত্র আছে আর এখানে একটা তল রাখছি আমরা এখানে, সুতরাং এই তলের মধ্যে দিয়ে কিছু পরিমাণ ফ্লাক্স গমন করবে। তাহলে কতটুকু ফ্লাক্স গমন করবে এটা যদি আমরা জানতে চাই, তাহলে একটা সহজ উপায় আছে এই জায়গায়, যে কাজটা আমরা করতে পারি, আমরা এর উপর একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করব। তোমরা একটু লক্ষ্য করো, আমরা কল্পনা করে নিছি এর ভিতর দিয়ে যে ফ্লাক্স যাচ্ছে তার পরিমাণ ফাই, এটার ভিতর দিয়ে। আবারও বলছি, এটা একটা রেগুলার শেপ না, একটা ইরেগুলার শেপ, কোনো গোলক এরকম টাইপের কিছু না, এমনি একটা ইরেগুলার শেপের একটা বস্তু রাখা হয়েছে, এই জায়গাতে একটা তড়িৎ ক্ষেত্র আছে, তো এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ফাই পরিমাণ ফ্লাক্স গমন করছে। এখন আমি এর উপর একটু ক্ষুদ্র অংশ কল্পনা করলাম, তাহলে এর ভিতর পুরাটার ভিতর দিয়ে যদি ফাই ফ্লাক্স যায়, তাহলে আমরা বলতেই পারি এতটুকু অংশের মধ্যে দিয়ে ডি5 ফ্লাক্স যাবে। আর আরেকটা তথ্য, যে জিনিসটা একটু তোমাকে একটু বলি, এই পুরো অংশের ক্ষেত্রফল এ হলে এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফলকে আমরা ডিএ বলতে পারবো। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা একই সংজ্ঞা, তাহলে আমি কি বলতে পারি না যে ডিএ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ফ্লাক্স যায় ডি5 পরিমাণ, তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ফ্লাক্স যায়, তাহলে d5/dA। একই ব্যাপার, তুমি তখন বলছিলা 5/a, তখন এ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ফাই, আর এটা ডি এর মধ্যে দিয়ে d5, তো এটাই তো একক সংখ্যাকে আমরা পরিমাণকে এটা দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে এটা কিন্তু ই পেয়ে যাব। তো এখান থেকে একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি ই পাই, ই কালটো, আর তোমাদেরকে একটা তথ্য একটু বলে রাখি, এই প্রাবল্যের একক তো কুলম পার মিটার স্কোয়ার। আমরা অবশ্য ঠিক আছে, তোমাদেরকে এই বিষয়ে বলা হয়নি, যাই হোক এটা দরকার নেই, তোমরা তো এটা জানো, নিউটন পার কুলম, এটা তো মনে হয় সবাই জানো, তাই আমি এখানে আর ভাঙতে যাচ্ছি না, তোমরা আপাতত এটাই মাথায় রাখো। আমি যখন চুম্বক পড়াবো তখন আরো বলবো, ওইখানে ওয়েবার বলে একটা জিনিস আছে। দেখো ই ইকাল টু d5/dA, এটা যদি লিখতে পারি, তো এখান থেকে দেখো আমরা যে জিনিসটা লিখতে পারবো d5 ইকাল টু, এর অনুকরণে আমরা কিন্তু লিখতে পারবো E.dA। একটু আগেই তোমার শেখালাম যে আমরা যদি কোনো একটা তলের মধ্যে দেখ কতগুলো ফ্লাক্স গেছে এটা যদি জানতে চাই, তাহলে ওই পয়েন্টের প্রাবল্যের সাথে আমরা ওই তলের ক্ষেত্রফলের ডট গুণন, যেহেতু ক্ষেত্রফল কম তাই ফ্লাক্সের পরিমাণও কম। এন্ড এখান থেকে আমি যদি এই পুরো অংশের উপর ধরো, এটা এখানে কল্পনা না করে এই যে এখানে বুঝো, এটা বুঝো, এর পুরাটার ভিতর দিয়ে ফাই পরিমাণ ফ্লাক্স যাচ্ছে, আমি এখানে একটা ক্ষুদ্র অংশ কল্পনা করছি ভাই, এর ভিতরে দিলে বুঝতে পারবে না, মানে বিষয়টা এরকম, এই জিনিসটা এর ভিতর দিয়ে ফাই যাচ্ছে, আমি এর এখানে একটা ছোট অংশ কল্পনা করলাম, তাহলে এর মধ্যে দিয়ে কত ফ্লাক্স যাচ্ছে, তো এই যে এখানে আমি একটু কল্পনা করলাম ক্ষুদ্র অংশ যার ক্ষেত্রফল দিয়ে। তো এখান থেকে এখন দেখো এটাকে আমি যদি পুরাটা এরকম যদি ক্ষুদ্র অংশের মধ্যে দিয়ে d5 পুরাটা যোগ করি, তাহলে কিন্তু 5 পেয়ে যাবো। আর তোমরা জানো আমরা যদি ক্ষুদ্র কোনো কিছু জানি, পুরাটা পেতে গেলে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হয়, তাহলে আমাকে এখানে একটা ইন্টিগ্রেশন দিয়ে দিতে হবে d5, এপারও একটা ইন্টিগ্রেশন দিতে হবে E.dA। তোমাদেরকে একটু অবগতির জন্য জানাচ্ছি, এই ক্ষেত্রে দেখো আমি যেহেতু এই পুরা এটাকে একদম এই ধরনের ইন্টিগ্রেশনের সাথে তোমাদের পরিচয় নেই, আমি যেহেতু এই পয়েন্টটা শুরু করি পুরো অংশের জন্য ক্ষেত্রফল বের করব, পুরো অংশের জন্য, তো এই পুরো সারফেসের জন্য, তো যেহেতু যেখান থেকে শুরু করছে আবার ওইখানে ফিরে আসলে কেন টোটাল ফ্লাক্স পাবো, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যুক্ত করে করে এখানে ফিরে আইলে পুরো ফ্লাক্সগুলো পাবো। যেখান থেকে শুরু করছি সেখানে যদি আবার ফিরে আসি, তখন
এই ধরনের ইন্টিগ্রেশনকে বলা হয় ক্লোজ ইন্টিগ্রেশন। তো ক্লোজ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা এই জায়গাতে এরকম একটা গোল দিয়ে দিই, এরকম একটা গোল দিয়ে দিই ক্লোজ ইন্টিগ্রেশন। অ্যান্ড ক্লোজ ইন্টিগ্রেশন অনেক ধরনের হয়, যেমন আমি যদি একটা রেখার এরকম ক্ষুদ্র দৈর্ঘ্য দৈর্ঘ্য যোগ করতে করতে যেখান থেকে শুরু করতে আবার ফিরে আসি, তাহলে এই ধরনের ইন্টিগ্রেশনকে বলা হয় ক্লোজ লাইন ইন্টিগ্রেশন। আমি যদি একটা সারফেসের উপর ক্ষুদ্র অংশ এরকম ক্ষুদ্র অংশ যুক্ত করতে করতে পুরো সারফেসের এরিয়া বের করি, তাহলে এই ধরনের ইন্টিগ্রেশনকে বলা হয় সারফেস ইন্টিগ্রেশন। একইভাবে ধরো একটা ফুটবল বা একটা ধরো নিরেট গোলক পৃথিবী এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে 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 যদি পুরা জিনিসের আয়তন বের করি, তখন ওইটাকে বলা হয় ভলিউম ইন্টিগ্রেশন, ক্লোজ ভলিউম ইন্টিগ্রেশন আর কি। তো আলটিমেটলি তোমাদেরকে বলি, আমরা এই যখন তোমাদেরকে গাউসের সূত্র পড়াবো, এখানে যে ইন্টিগ্রেশন নিয়ে কথা হবে তার নাম হচ্ছে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন। এখন ম্যাথের জ্ঞান তোমাদের না থাকলে তো আর কিছু বলা যাবে না। এখন মূর্খের মতো আমাদের বই দিছে, তোমাদের বইয়ে কোনো ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন নাই আর নেই, কারণ যা বুঝার তাই বুঝাইতে হবে। তারপর আমি চেষ্টা করবো যতটুকু তোমার ক্লিয়ারলি বোঝানো যায় আর কি। আমি শুধু এটা বললাম যে কখনো আমরা যদি ইন্টিগ্রেশনে, তোমরা তো ভাই লিমিট ব্যবহার করো, লিমিট মানে বিচ্ছিন্ন, যে এখান থেকে এই পর্যন্ত আমি যদি পুরাটার ক্ষেত্রফল না বের করে এখান থেকে এতটুকু, তাহলে বলতাম 0 to এত বের করো বা 3 to এত বের করো। কিন্তু আমি যখন পুরাটার ইন্টিগ্রেট করব, তখন আর লিমিট দেওয়ার প্রয়োজন হয় না। লিমিট না দিয়ে আমরা সরাসরি এরকম ব্যাপারটা এই টাইপের তোমরা কল্পনা করো। তুমি রাজশাহী থেকে ঢাকা যাবে, তুমি রাজশাহী থেকে যদি ঈশ্বরদী যাও, তাহলে তোমাকে উঠার সময় হয়তো বা তুমি বাসে যাচ্ছ কথা কথা, তাহলে বাস আলাক তোমাকে বলে দিতে হবে। বা ধরো তুমি পাবনা নামবে এরকম টাইপের কোনো কিছু, বা বনপাড়া নামবে বা সিরাজগঞ্জ রোডে নামবে, তোমাকে বলে দিতে হবে ভাই আমার গন্তব্য রাজশাহী টু সিরাজগঞ্জ। বাট তুমি যদি সরাসরি ওই বাসটা যাবেও ঢাকা, তুমি যাবেও ঢাকা পর্যন্ত, তাহলে এরকম যদি পুরাটাই মানে সম্পূর্ণ পথটাই যদি তোমার ইয়া হয়, যদি এখানে ওপেন হওয়াটা উচিত ছিল এরকম রাজশাহী থেকে ঢাকা, ঢাকা টু আবার রাজশাহী, তাহলে ক্লোজ হতো। জাস্ট আমি বোঝানোর জন্য বুঝলাম যে তুমি যে বাসে উঠেছো একদম তোমার গন্তব্য যদি ওই শেষ বাস শেষ ইয়া পর্যন্ত হয়, তাহলে আর আমাদের লিমিট করার প্রয়োজন নেই, আমরা জাস্ট একদম ক্লোজড করে দিব। তো আলটিমেটলি আমরা যদি পুরাটার জন্য বের করতে যাই সমগ্র প্রক্রিয়ার জন্য, তাহলে আমরা আলটিমেটলি ক্লোজ ইন্টিগ্রেশন ব্যবহার করব। তো আলটিমেটলি এখানে যেহেতু ক্ষেত্রফল আছে, তো এই ধরনের ইন্টিগ্রেশনকে আমরা বলি ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন। আরেকটা তথ্য তোমাদেরকে একটু বলে রাখি, তো এই ভাই এই ইন্টিগ্রেশনে কি আলাদা সূত্র আছে? না, আলাদা কোনো সূত্র নাই, তোমরা স্বাভাবিকভাবে যে ইন্টিগ্রেশন করো সেরকম টাইপেরই আর কি। তো দেখো ক্ষুদ্র ক্ষুদ্র এর মধ্যে দিয়ে ডিফাই 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 সমগ্র ডিফাই যুক্ত করলে, তোমরা এমনিতেও জানতে ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স যুক্ত করলে এক্স হয়। তো ক্ষুদ্র ক্ষুদ্র ডিফাই যুক্ত করলে আমরা যেটা পাবো তার নাম হচ্ছে ফাই, টোটাল ফাই। তাহলে এই যে এর ভিতর দিয়ে ফাই, এর ভিতর দিয়ে কতগুলো ফ্লাক্স যাওয়া আসা করতেছে, সে ফাই ইকাল টু আমরা লিখতে পারবো এই যে ডিফাই থেকে ফাই ইকাল টু। তোমাদেরকে একটা তথ্য বলি, আমাদের বইয়ে তবে এও ব্যবহার করে, এই বেশিরভাগ ফিজিক্সের বইগুলোকে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল তো হয় তলের, তো তলের ক্ষেত্রফলকে তলের ইংলিশ সারফেস, তাই এস দ্বারা প্রকাশ করছে। তাই তোমরা যদি কখনো এস দেখো, এ দেখলে যেমন ক্ষেত্রফল বুঝো, এস দেখলেও ক্ষেত্রফল বুঝবে, ডিএ দেখলে যেমন ক্ষুদ্র ক্ষেত্রফল বুঝো, ডিএস দেখলেও ক্ষুদ্র ক্ষেত্রফল বুঝবে। তাহলে এখান থেকে আমি এটাকে একটু জাস্ট খালি একটু চেঞ্জ করে দেবো, ই ডট ডিএস, ই ডট ডিএস। আর এখানে অনেক ক্ষেত্রে এই কথাটা লেখা থাকতে পারে, যদি লাইন ইন্টিগ্রাল হয় তাহলে এখানে তোমার এল লেখা থাকে, সারফেস ইন্টিগ্রাল থাকলে এস লেখা থাকে, ভলিউম ইন্টিগ্রাল থাকলে ভি লেখা থাকে। যেহেতু এটা ক্লোজ ইন্টিগ্রেশন, তাই এরকম একটা রিং দিয়ে দিছি, এরকম একটা গোল দিয়ে দিছি। আর যেহেতু এটা আমি সারফেসের রেসপেক্টে ইন্টিগ্রেট করতেছি, তাই এটা এস কার রেসপেক্টে, এস এর রেসপেক্টে, এল দিলে হয়তো দৈর্ঘ্যের রেসপেক্টে, যদি ভি দিতাম তাহলে ভলিউমের রেসপেক্টে। এটাই আমাদের ফাইনালি আমাদের যা বুঝার, কি বুঝিস জানি না, কিন্তু আমার এটা লাগবে খালি এই তথ্যটা জানানোর জন্য এত কথা। তোমার বই একবারে ব্যবহার করেছো, অত কাহিনী আর ভাই বর্ণনা করেন, তুমি যে কোনো বই খুলে দেখতে পারো, ওরা সরাসরি ফাই ইকাল টু ই ডট ডিএস ব্যবহার করছে, ওরা সূত্র হিসেবেই মারিয়ে দিচ্ছে আর কি। তো আমি তোমার খালি এটা বলেছি, তোমরা এটা মাথায় রাখো যে কোনো একটা তলের মধ্যে দিয়ে কোনো স্থানে যদি তড়িৎ ক্ষেত্র থাকে, ফাইনাল কথা আমি সবার কথা শুনবো, কোনো স্থানে যদি তড়িৎ ক্ষেত্র থাকে, তাহলে ওই তড়িৎ ক্ষেত্রের চারিপাশে, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুর চারিপাশে আমি যদি একটা তল কল্পনা করি, সেই তলের মধ্যে দিয়ে কী পরিমাণ ফ্লাক্স যাবে এটা যদি জানতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, তোমার ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, ওই স্থানের প্রাবল্য ই ডট ডিএস, এটা করলেই হয়ে যাবে। তাহলে ফাই ইকাল টু ই ডট ডিএস এটা। এবার আসো তোমাদের একটু কমেন্ট নিয়ে নিই, কার কোন জায়গায় অসুবিধা একটু বলো।
কার কোথাও আসবে, টেনশন নিবে না, আমি বলতেছি সবাই বুঝতে পারবে, কোনো ভাবার দরকার নেই। কোনো ব্লার হচ্ছে কি? ব্লার তো আমার এখানে তো ক্লিয়ার আছে ভাই, টেনশন নাই, আমি সবাক বুঝাবো, চাপ লিয়ার দরকার নেই। গাউসের সূত্র এই স্থির তড়িতের মধ্যে দিছে, তাই এর সাথে স্থির তড়িতে খুব রেয়ার সম্পর্ক আছে, বুঝছো? তোমরা প্রাবল্য যা পড়ছো আর পড়ছো, খুব কম সম্পর্ক আছে। আচ্ছা, এতটুক কি তোমাদের মাথায় ঢুকছে? আমি আরেকবার রিভিউ করছি, করে তোমার কাছ থেকে ওকে জানতে চাবো, এখনই ওকে লেখার দরকার না, আমি আর এক মিনিট খালি রিভিউ করি। আমি তোমার এটা বুঝালাম যে প্রাবল্য আরেকভাবে বের করা যায় ফ্লাক্সের রেসপেক্টে। যদি কোনো স্থানের একক ক্ষেত্রফলে কোনো স্থানের তড়িৎ ক্ষেত্র আছে, আমি যদি তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে একটা তল কল্পনা করি, সেই তলের একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কী পরিমাণ ফ্লাক্স যায়, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে ফ্লাক্স যায় তাকে ওই স্থানের ফ্লাক্স ঘনত্ব বলে। যেমন একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকে সেটাকে আমি তোমাদেরকে বলেছিলাম কিউ/এ, এটাকে সিগমা চার্জ ঘনত্ব বলছিলাম। তো এই ফ্লাক্স ঘনত্বের অপর নাম হচ্ছে তড়িৎ প্রাবল্য। তো সেখান থেকে আমরা যে জিনিসটা লিখতে পারছি যে φ/a এটা ইকাল টু ই, কিন্তু এটা স্কেলার রূপে সংজ্ঞা থেকে লিখলাম, কিন্তু ভেক্টর রূপে লিখলে এরকম। তো এখান থেকে ফাই ইকাল টু আমরা E.A লিখতে হবে আমাদের, কারণ এটা স্কেলার, সুতরাং এদের মাঝে ডট গুণন দিতে হবে। তো আমরা বুঝলাম যে যদি আমরা কোনো তলের মধ্যে দিয়ে কী পরিমাণ ফ্লাক্স যাচ্ছে এটা যদি জানতে চাই, তাহলে তল ভেক্টর, যে তলের মধ্যে দিয়ে ফ্লাক্স যাচ্ছে সেই তলের তল ভেক্টর। তল ভেক্টর কি? ওই তলটাই তলের উপর একটা লম্ব বরাবর ভেক্টর, কাল্পনিক একটা জিনিস। যে কোনো তলের সাথে লম্ব বরাবর একটা ভেক্টর কল্পনা করলে সেই ভেক্টরকে তল ভেক্টর বলে। আবারও বলছি, কোনো তলের সাথে লম্ব বরাবর একটি ভেক্টর কল্পনা করলে সেই ভেক্টরকে তল ভেক্টর বলে। তাহলে তল ভেক্টরের সাথে ওই পয়েন্টের প্রাবল্যিক ডট গুণন করতে হয়, এটা একটা গেল। এখন অনেক ক্ষেত্রে যে জিনিসটা হতে পারে, সবার ডিরেক্টলি নাও বের করা যেতে পারে, অনেকের ক্ষেত্রফল ডিরেক্টলি নাও জানা যেতে পারে। তো সেক্ষেত্রে কী হবে, যদি রেগুলার শেপ না হয়, যদি অনিয়মিত শেপ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ক্ষুদ্র অংশের জন্য ফ্লাক্স বের করে এটাকে ইন্টিগ্রেট করে পুরো অংশের জন্য। তো সেক্ষেত্রে আমরা যেহেতু পুরো অংশের জন্য একটা বদ্ধ অংশে যেহেতু ইন্টিগ্রেট করব, তো এই ধরনের ইন্টিগ্রেশনকে বলা হয় ক্লোজ ইন্টিগ্রেশন। আর এটা যেহেতু সারফেসের সাহায্যে করব, তাই এটাকে বলা হয় ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন। তা আমরা ফ্লাক্স বের করার সময় আমরা যে ইন্টিগ্রেশন ব্যবহার করি কোনো তলের মধ্যে দিয়ে ফ্লাক্স বের করার সময়, তার নাম হচ্ছে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন। এবার কমেন্ট করো, তারপরে মূল ঘটনা আসতেছি, চলে আসছি, মানে প্রায় কাছাকাছি আমরা গাউসের সূত্র। এবার কমেন্ট করো, বুঝতে পারলে? ওকে, কয়েকজন লেখছো ক্লিয়ার? হ্যাঁ, যদি অনিয়মিত শেপ। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আরও ক্লিয়ার হয়ে যাবে, আমি আছি তোরে ভাব, না হলে আমি আবার ক্লাস দেবো, টেনশন করছো, সবাই ক্লিয়ার হবে। আজকে একটু আমাকে কিন্তু সময় দিতে হবে তোমাদেরকে, মানে টায়ার্ড হয়ে গেলাম, পড়ে গেলাম, এই কথা নিব না কিন্তু। ঠিক আছে, ধন্যবাদ। এবার আসো গাউসের সূত্র। আমি কয়েকটা জিনিস শেখাবো, গাউসের সূত্র কি, তারপরে শেখাবো কেনই বা গাউসের সূত্রের প্রয়োজন হলো, যদি প্রয়োজন হয়েই থাকে তাহলে দুই একটা প্রয়োজনের প্রয়োগ, এই পর্যন্ত আমাদের গাউসের সূত্র পড়া হবে। প্রথমে আগে গাউসের সূত্র শিখব। ইনি খুবই নাম করা বিজ্ঞানী, বুঝছো, গাউস। তোমরা হয়তো বা চিনবে না, কিন্তু যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের কাছে গাউস একজন নাম করা বিজ্ঞানী আর কি। হ্যাঁ, কেউ কেউ গসও বলতে পারে, তবে গাউসটাই মানে অ্যাকুরেট আর কি, বুঝছো, উচ্চারণ। আমি অনেক ইয়েতে দেখছি, ইংলিশ মিডিয়ামের যারা ক্লাস নেয় কেউ কেউ গস বলে, আমি জানি না, আমরা বাংলাদেশে বেশিরভাগই সবাই গাউস বলি আর কি। তো আমি গাউসই বললাম আর কি, গাউসের সূত্র
কথাটা আগে শুনবা, সূত্রটা আমি লিখে দিচ্ছি। কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে, শব্দটা ইম্পর্টেন্ট, কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে নিট অতিক্রান্ত, বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত নিট ফ্লাক্স ওই তল দ্বারা আবদ্ধ অথবা পরিবেষ্টিত, একই কথা, চার্জের ওই তল দ্বারা আবদ্ধ অথবা পরিবেষ্টিত চার্জের 1/ε0 গুণ। এটাই সূত্র, এটাই সূত্র। কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত নিট ফ্লাক্স, আসলে ফ্লাক্স জানলে কি হবে, ফ্লাক্স জানলে ওই পয়েন্টে প্রাবল্য জানা যাবে। তোমরা জানো যেখানে চার্জ আছে সেখানে চার্জের ইফেক্ট আছে, চার্জের ইফেক্টকে আমরা প্রাবল্য এবং বিভবের সাহায্যে প্রকাশ করি। তো আলটিমেটলি লেডিস অ্যান্ড জেন্টলম্যান সেটাই দেখেন, কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত নিট ফ্লাক্স ওই তল দ্বারা আবদ্ধ অথবা পরিবেষ্টিত চার্জের 1/ε0 গুণ। দেখো এটা একটা বদ্ধ তল, এই তলের মধ্যে আমি ধরলাম কিউ চার্জ আছে, কিউ ইন দ্বারা বোঝাচ্ছি ইনসাইড, ভেতরে, বাইরে থাকলে হবে না, কোনো বদ্ধ তল দ্বারা আবদ্ধ, এই যে পরিবেষ্টিত, ওই তল দ্বারা পরিবেষ্টিত। তাহলে অ্যাকর্ডিং টু গাউস ল ফাই ইকুয়াল টু, এভরিওয়ান নোজ দ্যাট লেডিস অ্যান্ড জেন্টলম্যান, একটু আগে শেখানো হয়েছে, ফাই মানে ই ডট ডিএস, এখানে এস, যেহেতু ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন বলেই তো দিলাম, যেহেতু এই ফ্লাক্সটা বদ্ধ তলের, তাহলে এটা হচ্ছে ক্ষুদ্র তলের, ই আর এস গুণ করলে হচ্ছে ফ্লাক্স পাওয়া যায়, ই ডট ডিএস গুণ করলে ডি ফাই, ডি ফাইকে ইন্টিগ্রেট করলে ফাই পাওয়া যায়, ই এর সাথে এস গুণ করলেই ফ্লাক্স, তাহলে ডিএস গুণ করলে ছোট ফ্লাক্স, ইন্টিগ্রেট করলে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন করলে এই সমগ্র তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স, এটা ইকালটা হবে কিউ ইনসাইড বাই এপসিলন নট। ভাই কিছুই তো বুঝলাম না, ওই তল দ্বারা আবদ্ধ চার্জের 1/ε, তাহলে কিউ গুণন 1/ε0, তো জনগণ তার মানেই তো কিউ/ε0, এটাই সূত্র। এটা নিয়ে এই এতটুক পড়ানোর জন্য আছে তোমার গাউসের সূত্র, আমি কত ঘটনা বলে এলাম, বহুত কথাবার্তা বলেছি, এই আর কি, এটা হচ্ছে আমাদের ঘটনা। তো তোমরা এটা খালি একটু মাথায় রাখো, আমি আবারও বলতেছি, একটু আমার সাথে তোমরা একটু ফিল করো। ভাই আসলে কি এগুলো ফিল করার জিনিস, প্রথম প্রথম ভালো লাগে না বুঝছো, কিন্তু আলটিমেটলি যত বড় হবে প্রয়োগ শিখবে, ভালো লাগবে বুঝছো। আসো, এটাই সৌন্দর্য। প্রথম কথা হচ্ছে, একটা ছোট বাচ্চার কাছে সূর্যোদয় এবং সূর্য অস্তের কোনো গুরুত্ব নেই, একটা রংধনু শুধুই একটাই, কিন্তু তুমি যখন একটা রংধনু শুধুই 7টা রঙের সমাবেশ, কিন্তু তুমি যখন এটা আরও বিশেষভাবে জানবে তখন তোমার রংধনুটা আরও বেশি তোমার কাছে মনোমুগ্ধকর হবে। তুমি প্রকৃতিক যত জানবে, ন্যাচারাল ল যত জানবে, তত প্রকৃতির প্রতি ভালোবাসা অনুভব করবে। জীবনে বেঁচে থাকা প্রয়োজন, জীবনটা যে কত সুন্দর, সৃষ্টিকর্তা কত অপরূপভাবে তার এই ধরনীকে সাজিয়েছে, তাহলে বুঝতে পারবে আর কি। যাই হোক আর কি, এর ফলে তোমার সৃষ্টিকর্তার প্রতিও প্রেম আসবে, সৃষ্টির প্রতিও ভালোবাসা আসবে, তোমার নিজেরও বেঁচে থাকার একটা আগ্রহ থাকবে। চলে আসো, কাম টু দ্য পয়েন্ট। তো যেটা নিয়ে কথা বলছিলাম, যে কোনো একটা বদ্ধ তলের মধ্যে দিয়ে তখনই ফ্লাক্স অতিক্রম করে, নিট ফ্লাক্স, ওই যে নিট ফ্লাক্স, নিট শব্দটা ইম্পর্টেন্ট, নিট মানে কি, আই বাই করে যেটা মানে থাকে আর কি, বুঝছো, নিট, তো সেটাই বলতেছে। তো কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত নিট ফ্লাক্স ওই তল দ্বারা আবদ্ধ অথবা পরিবেষ্টিত চার্জের 1/ε0 গুণ, এটাই আমাদের সূত্র। গাউসের সূত্র কেন প্রয়োজন হলো, রাইট? চার্জ আর টু টাইপস,
ওয়ান পয়েন্ট চার্জ, বিন্দু চার্জ। যদি চার্জিত বস্তুর আকার খুব ক্ষুদ্র হয় অথবা চার্জ যদি স্পেসের মধ্যে খুব অল্প জায়গা জুড়ে থাকে, এই ধরনের চার্জকে আমরা বলি বিন্দু চার্জ। অথবা তোমরা দেখছিলে যে বস্তুর আকার বড় হলেও, গোলক টোলকের ক্ষেত্রে অবশ্য আমরা গোলক বড় হলেও তার কেন্দ্রে চার্জ কল্পনা করতে পারি, সেক্ষেত্রে দুটো গোলক পরস্পর অনেক দূরে থাকতে হয়, গোলকটাই ব্যতিক্রম। বাদ বাকি সব ক্ষেত্রে আকারটা ক্ষুদ্র হওয়া জরুরি। আমি বলছিলাম যে বিন্দু চার্জের স্পেসিফিক কোনো সংজ্ঞা নাই, তারপরেও একটা সংজ্ঞা আমরা ধরে নিই, চার্জিত বস্তুর আকার ক্ষুদ্র হতে হবে। এবার আসো, অথবা চার্জিত বস্তুটিকে গোলক হতে হবে। 2 নম্বর যে ব্যাপারটা, আরেকটা চার্জ আছে, সে ধরনের চার্জকে আমরা বলি ডিস্ট্রিবিউটেড চার্জ বা বন্টিত চার্জ। তো যেমন আমি তোমাদের আগেই বলছিলাম, আমরা যদি কোনো পরিবাহীতে চার্জ দিই তাহলে চার্জ পরিবাহীর এক স্থানে থাকে না, চার্জ পরিবাহীতে ছড়িয়ে যায়। যেমন এই ধরনের চার্জকে আমরা বন্টিত চার্জ, এই ধরনের চার্জটাকে আমরা বলবো বন্টিত চার্জ। এটা একটা গোলক, গোলকের পৃষ্ঠে চার্জ। এটা একটা তল, একটা শীট, একটা ধাতব পাত, এর উপর চার্জ দিলে চার্জটা ছড়িয়ে গেল। এই ধরনের চার্জকে বলা হবে ডিস্ট্রিবিউটেড চার্জ, বন্টিত চার্জ। এই বন্টিত চার্জ যেখানে আছে তার চারিপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, কিন্তু তড়িৎ ক্ষেত্রের জন্য কোনো পয়েন্টে প্রাবল্য কেমন হবে এটা তুমি আর কুলম্বের সূত্র দিয়ে বের করতে পারবে না। এটাই কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা। তো যেসব স্থানে ডিস্ট্রিবিউটেড চার্জ থাকে সেসব স্থানের কোনো বিন্দুতে আমি যদি প্রাবল্য বের করতে চাই, তখন আমাকে গাউসের সূত্র প্রয়োগ করতে হবে। ভাই তাহলে কি বিন্দু চার্জের ক্ষেত্রে গাউসের সূত্র বিন্দু চার্জ, ডিস্ট্রিবিউটেড চার্জ সব ক্ষেত্রে প্রযোজ্য, বাট কুলম্বের সূত্র কেবলমাত্র বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। জিনিসটা মাথায় রেখো। তো আলটিমেটলি আমরা যেখানে পয়েন্ট চার্জ থাকবে সচরাচর কুলম্বের সূত্র ফেলি, আর যেখানে পয়েন্ট চার্জ নেই, ডিস্ট্রিবিউটেড চার্জ, সেখানে আমরা গাউসের সূত্র ফেলি। তো এখন আমি তোমাদেরকে এটা আরও একটু ক্লিয়ার করব তোমাদেরকে, তাহলে তোমরা ক্লিয়ার হবে। চলো আমি দুটো এমসিকিউ উদাহরণ দিই। এমসিকিউ দুটো খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? তো তার আগে একটু খালি দুইটা তথ্য দেব। একটা বাংলা কথা বলি, গাউসের সূত্র সকল ক্ষেত্রে প্রযোজ্য, বাট সব ক্ষেত্রে উপযোগী নয়। শব্দটা ইম্পর্টেন্ট, প্রযোজ্য কিন্তু উপযোগী নয়। ভাই একটা উদাহরণ দাও। কথার কথা, তোমাকে বলা হলো যে ভাই ধরো কোনো একটা কাজে তুমি বললা যে একটা ভালো স্টুডেন্ট ধরো অ্যান্সার করে আসলো, পরীক্ষা দিল, সে মার্ক পাইছে 40, সে কিন্তু পাস করেছে, পরীক্ষা দিয়েছে, এটা তার পাস করার জন্য প্রযোজ্য, সে মোটামুটি পরীক্ষা দিচ্ছে, কিন্তু এটা তার সাথে যায় না, কারণ সে যেমন এটা তাই আলটিমেটলি এটা বোঝানোর চেষ্টা করছি যে গাউসের সূত্র হয়তো বা সব জায়গায় তুমি ব্যবহার করতে পারবে, কিন্তু এটা সব ক্ষেত্রে উপযোগী নয়। তো কোন কোন ক্ষেত্রে উপযোগী, কোন কোন ক্ষেত্রে ইউজফুল গাউসের সূত্রটা? যেমন ওই যে বললাম, পয়েন্ট চার্জের ক্ষেত্রেও গাউসের সূত্র ব্যবহার করতে পারবে, ভ্যালিড বাট ইউজফুল না, উপযোগী না। তাহলে আশা করি এবার বুঝতে পারছো। তো গাউসের সূত্র যে যে ক্ষেত্রে ইউজফুল সেটা তোমরা একটু ব্যবহারের কতিপয় ক্ষেত্রে শর্ত, তোমরা কয়েকটা তথ্য খালি মনে রেখো গাউস সূত্র সম্বন্ধে। সিমেট্রিক আচ্ছা একটু বানান ভুল হতে পারে, সিমেট্রিক, ওকে, বানান ভুল হলে একটু দেখে লিও, এখন গরমে আর মাথা কাজ করছে না, সম্ভবত ডবল এম হবে। সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন দেখতে থাকো। আমার এখানে কারেন্ট চলে গেল, একটু দাঁড়াও, আমি জাস্ট লাইন সিস্টেম করে দিই। ঠিক আছে, সরি, এখানে ডবল এমই হবে। সিমেট্রিক
সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন, এটা একটা আমি ব্যাখ্যা দেবো পরে। 2 নাম্বার যেটা, এটা 1 নাম্বার। 2 নাম্বার তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, একটু কথাটা আগে একটু শোনো। আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ আগে এটা বলো, কারেন্ট নাই আমি কিন্তু যাই না, সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো। আমি আগে এটা একটু, সরি আমার ফোনে চার্জও নেই।